উত্তরের দিগন্তে ধেয়ে আসছে সেই বাহিনী যাদের সামনে একসময় বিশাল সব সাম্রাজ্য খড়কুটোর মতো ভেঙে পড়েছে। মঙ্গলদের ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠছিল একের পর এক ভূখণ্ড। এক অপ্রতিরোধ্য ধ্বংসলীলার নাম ছিল এই বাহিনী। তাদের ধনুক ছিল উদ্ধত, আর লক্ষ্য ছিল ভারত, যেখানে তখনও শান্তির প্রদীপ জ্বলছিল। কিন্তু এই ঝড়ের সামনে কি দিল্লি টিকে থাকতে পারবে? আসন্ন ধ্বংসের পূর্বাভাস ছিল আকাশে বাতাসে। সীমান্তের ওপারে ছাই আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। আতঙ্ক ছড়িয়ে পড়ছিল দ্রুত। 1296 খ্রিস্টাব্দ। মধ্য এশিয়া থেকে ধেয়ে আসা বিপদ এখন ভারতের দোরগোড়ায়। সিন্ধু নদের শীতল কুয়াশায় ঢাকা ছিল মঙ্গলদের গোপন পরিকল্পনা। তারা অপেক্ষা করছিল চূড়ান্ত সুযোগের। দিল্লি তখন তার ঐশ্বর্য আর সংস্কৃতি নিয়ে শান্তিতে ঘুমাচ্ছিল। কিন্তু এই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হওয়ার ছিল না। গুজব রটে গিয়েছিল শহরের অলিতে গলিতে। মঙ্গলরা আসছে, এই এক বাক্যেই থমকে যেত জনজীবন। ঠিক তখনই আবির্ভাব হল এক কঠোর শাসকের, আলাউদ্দিন খিলজি, যার রণকৌশলী ছিল দিল্লির একমাত্র আশা। যদি দিল্লি ওই সময় ভেঙে পড়ত, তবে উপমহাদেশের পুরো ইতিহাস আজ হয়তো অন্যরকম হতে পারত। আপনি কি ভেবেছেন দিল্লি হার মানলে কি হতো? অসীম মঙ্গল বাহিনীর সেই অজেয় অগ্রযাত্রা সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ করে খালি হয়ে যাওয়া বাজার আর বন্ধ দরজার পেছনে লুকিয়ে থাকা মানুষের চোখে ছিল কেবল মৃত্যু ভয়। একজন ক্লান্ত দূত প্রাসাদের দিকে ছুটে আসছিল এক দুঃসংবাদ নিয়ে। শত্রু এখন একেবারেই দোরগোড়ায়। কিন্তু দিল্লি চুপ করে বসেছিল না। কামারশালায় দিনরাত এক করে তৈরি হচ্ছিল নতুন সব মারণাস্ত্র। সুলতানি অশ্বারোহী বাহিনী ছিল প্রস্তুত। তাদের বর্মে প্রতিফলিত হচ্ছিল আসন্ন যুদ্ধেদের প্রতিচ্ছবি। গম্ভীর যুদ্ধঢাকের আওয়াজে কেঁপে উঠছিল দিল্লির আকাশ। এটি কেবল যুদ্ধের ডাক নয়, এটি ছিল টিকে থাকার লড়াই। দিল্লির ওপর জমে উঠছিল কালো মেঘ। প্রহরীরা মশাল হাতে দাঁড়িয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। সবাই যখন আতঙ্কে দিশেহারা, তখন সুলতানের চোখে ছিল অবিচল দৃঢ়তা। তিনি জানতেন হার মানার কোনো সুযোগ নেই। তিনিই ছিলেন আলাউদ্দিন খিলজি, মঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষাকারী অকুতভয় বীর। 1221 খ্রিস্টাব্দ। পৃথিবীর ইতিহাসে এক নতুন ঝড়ের সূচনা হয়েছিল মধ্য এশিয়ার সেই দিগন্ত বিস্তৃত তৃণভূমি থেকে। মঙ্গল নেতাদের সেই গোপন কৌশল সভাগুলোতেই নির্ধারিত হচ্ছিল এক একটি জনপদের ভাগ্য। তাদের লক্ষ্য ছিল অপ্রতিরোধ্য বিস্তার। ইউরেশিয়া জুড়ে মঙ্গলদের সাম্রাজ্য বাতাসের বেগে ছড়িয়ে পড়ছিল। কোনো প্রাচীরই তাদের রুখতে পারছিল না। বিধ্বস্ত শহর আর পোড়া প্রাচীরগুলো সাক্ষী দিচ্ছিল এক করুণ পরিণতির। ধ্বংসের সেই পদধ্বনি ক্রমে জোরালো হচ্ছিল। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। তারা পালাচ্ছিল সেই বিভীষিকা থেকে। হিন্দুকুশ পর্বতের সেই কঠিন গিরিপথগুলো এখন আর নিরাপদ ছিল না। মঙ্গলদের নজর ছিল আরও দক্ষিণের উর্বর ভূমিতে। ভারতের সীমান্তে অবস্থিত সেই দুর্গগুলোতে প্রহরীরা দিনরাত সজাগ ছিল। তারা জানত বিপদ যে কোনো সময় আঘাত হানতে পারে। এদিকে দিল্লির রাজদরবারে তখনও বিরাজ করছিল চরম রাজকীয় জৌলুস। কিন্তু সেই জৌলুসের আড়ালে লুকিয়েছিল এক অজানা শঙ্কা। সীমান্তে টহলরত গোয়েন্দারা দিগন্তে লক্ষ্য করছিল ধুলোর এক পাতলা রেখা। সেই রেখাই ছিল আসন্ন ঝড়ের সংকেত। এক ভয়ঙ্কর নীরবতায় ঢাকা পড়েছিল উত্তর পশ্চিমের সেই দিগন্ত। মঙ্গলরা আসছে। ভারতের ইতিহাসে শুরু হতে যাচ্ছিল এক নতুন অধ্যায়। কারা দুর্গের ওপর ভোরের সেই আলো কেবল নতুন দিনের নয়, বরং এক নতুন শক্তির উত্থানের সংকেত দিচ্ছিল। আলাউদ্দিনের চোখ ছিল মানচিত্রের ওপর। তিনি কেবল সীমানা নয়, বরং ভাগ্যের এক নতুন রেখা আঁকছিলেন। দক্ষিণের দিকে ধেয়ে চলা সেই অশ্বারোহী অভিযান ছিল অভাবনীয়।
দেবগিরির সম্পদ জয়ের নেশা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। দেবগিরির সেই বিশাল সম্পদ, স্বর্ণ, রৌপ্য আর মণিমুক্তা দিল্লির সিংহাসনের পথ প্রশস্ত করে দিচ্ছিল। বিজয় আর সম্পদ নিয়ে সেই উত্তরমুখী প্রত্যাবর্তন ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। বিশ্বাসঘাতকতা আর উচ্চাকাঙ্ক্ষা তখন হাত ধরাধরি করে চলছিল। নদী তীরে জালালউদ্দিনের সাথে সেই সাক্ষাৎ ছিল এক মর্মান্তিক পরিণতির শুরু। ক্ষমতার আকস্মিক পরিবর্তন দিল্লিকে স্তব্ধ করে দিয়েছিল। প্রাসাদের অন্ধকার করিডোরে আমিরদের ফিসফাস আর শঙ্কা ছিল স্পষ্ট। সবাই জানত এক নতুন এবং কঠোর অধ্যায়ের সূচনা হয়েছে। দিল্লির নতুন সুলতান হিসেবে আলাউদ্দিনের অভিষেক কেবল ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল এক লৌহমানবীয় শাসনের শুরু। দিল্লির রাস্তায় তখন কৌতূহলী জনতার ভিড়। কেউ ছিল শঙ্কিত, কেউ বা নতুন আশার আলো খুঁজছিল। 1296 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন খিলজি এখন দিল্লির দণ্ডমুণ্ডের কর্তা। সামনে ছিল মঙ্গলদের সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নতুন সুলতান জানতেন, সিংহাসন টিকিয়ে রাখতে হলে সীমানাকে দুর্ভেদ্য করতে হবে। পাঞ্জাব সীমান্তে বাড়ানো হল কড়া পাহারা। দূরে দাঁড়িয়ে মঙ্গল গোয়েন্দারা নজর রাখছিল দিল্লির প্রতিটি পদক্ষেপের উপর। তারা সুযোগ খুঁজছিল প্রবেশের। দিল্লির নগর প্রাচীরগুলো মেরামত করা শুরু হল দ্রুত গতিতে। প্রতিটি পাথর গাঁথা হচ্ছিল সম্ভাব্য ধ্বংসলীলার কথা মাথায় রেখে। যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছিল শস্যভাণ্ডার। সুলতান চাইলেন অবরোধের সময়ও যেন দিল্লির মানুষের অন্নে টান না পড়ে। অশ্বশালায় বাছাই করা হচ্ছিল সেরা সব যুদ্ধ ঘোড়া। তাদের ক্ষিপ্রতা আর স্ট্যামিনাই ছিল সুলতানি বাহিনীর প্রাণশক্তি। বর্মধারী হাতির সারি ছিল দিল্লির এক ভয়ঙ্কর মারণাস্ত্র। তাদের প্রশিক্ষণে কোনো ত্রুটি রাখছিলেন না সামরিক কর্তারা। তলোয়ার, বর্ম আর বর্ষার সংখ্যা গোনা হচ্ছিল প্রতিটি মুহূর্তে। দিল্লি পরিণত হচ্ছিল এক বিশাল সামরিক কারখানায়। সীমান্ত দুর্গগুলোতে জ্বলে উঠল সিগন্যাল ফায়ার। সেই লেলিহান শিখা জানান দিচ্ছিল বিপদ যে কোনো সময় আঘাত হানতে পারে। সৈন্যদের সেই দীর্ঘ মিছিল ছিল শৃঙ্খলার এক অনন্য উদাহরণ। দিল্লির নিরাপত্তা ছিল এখন তাদের একমাত্র শপথ। দিগন্তে উঠতে থাকা সেই বিশাল ধুলোর মেঘেই ছিল উত্তর পশ্চিমের সেই মঙ্গল ঝড়ের নীরব পদধ্বনি। 1297 থেকে 98 খ্রিস্টাব্দ। অবশেষে সেই প্রতীক্ষিত আঘাতটি এলো। সীমান্ত পেরিয়ে ধেয়ে এলো মঙ্গল অশ্বারোহীরা। দিল্লির সেনাপতিরা আর বসে রইলেন না। খোলা সমতলে দুই বিশাল বাহিনী মুখোমুখি এসে দাঁড়াল। শুরু হল রক্তক্ষয়ী যুদ্ধ। ঘোড়সওয়ার তীরন্দাজরা প্রবল আক্রমণ শানাল দিল্লির বাহিনীর ওপর। কিন্তু সুলতানি বাহিনীর বর্ষাধারী পদাতিকরাও পিছপা হল না। তারা এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলল। সেই সাথে যোগ দিল যুদ্ধ হাতির গর্জনময় অগ্রসরতা, যা মঙ্গলদের মনে কাঁপন ধরিয়ে দিল। ধুলোর ঝড়ে তলোয়ারের ধাতব ঝনঝনানি আর যোদ্ধাদের চিৎকারে বাতাস ভারী হয়ে উঠল। একসময় মঙ্গলদের প্রতিরোধ ভাঙতে শুরু করল। মাটিতে লুটিয়ে পড়ল তাদের অহংকারী যুদ্ধ পতাকা। সূর্যাস্তের আলোয় দেখা গেল এক বিজয়ী শিবির। প্রথম বড় আঘাতটি সাফল্যের সাথেই প্রতিহত করল দিল্লি। দ্রুতগামী দূত ছুটল রাজধানীর দিকে। সুলতানের কাছে পৌঁছে গেল বিজয়ের সেই স্বস্তিদায়ক সংবাদ। দিল্লির জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলল ঠিকই, কিন্তু তারা জানত এ কেবল এক দীর্ঘ লড়াইয়ের শুরু মাত্র। যুদ্ধক্ষেত্রে এক নিস্তব্ধ ভোর। বিজয় এসেছিল ঠিকই, কিন্তু সেই বিজয় নিয়ে এসেছিল এক বুক ভারী নিস্তব্ধতা। সেনাপতিদের সেই গোপন সভাগুলোতে তখন কেবল একটি আলোচনা, মঙ্গলরা কি আবারও ফিরে আসবে? সীমান্তে গড়ে তোলা হল নতুন নতুন প্রহরী চৌকি। প্রতিটি দুর্গ এখন আরও বেশি সজাগ, আরও বেশি সতর্ক। নদী পেরিয়ে আসছিল রসদ বোঝাই কাফেলা। দীর্ঘ যুদ্ধের জন্য রাজধানীকে প্রস্তুত রাখার কোনো বিকল্প ছিল না। কামারশালায় নতুন করে তৈরি হচ্ছিল তলোয়ার আর বর্ম। আগুনের ফুলকিগুলোই ছিল দিল্লির প্রতিরোধের প্রতীক। অশ্বারোহীদের পুনরায় প্রশিক্ষণ দেওয়া শুরু হল। তাদের ক্ষিপ্রতা বাড়াতে
সুলতানের ছিল কড়া নির্দেশ। দিল্লিতে ফিরে আসছিল সেই ক্লান্ত কিন্তু বিজয়ী সৈনিকরা। তাদের চোখে ছিল জয়ের তৃপ্তি আর ঘরে ফেরার আনন্দ। স্বজনদের সাথে সৈনিকদের সেই আবেগী মিলন দিল্লির বাতাসকে ক্ষণিকের জন্য হলেও শান্ত করে দিয়েছিল। কিন্তু সুলতান আলাউদ্দিন ছিলেন চিন্তামগ্ন। তিনি জানতেন মঙ্গলরা পরাজয় সহজে মেনে নেওয়ার পাত্র নয়। দিগন্তের সেই ধুলোর রেখা আবারও এক নতুন ঝড়ের সংকেত দিচ্ছিল। মঙ্গল হুমকি তখনও শেষ হয়নি। 1299 খ্রিস্টাব্দ মঙ্গলরা আবারও ফিরে এলো, এবং এবার তারা ছিল আগের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক। উত্তরের সেই দিগন্ত জুড়ে আবারও নেমে এলো অন্ধকারের ছায়া। এক বিশাল মঙ্গল বাহিনীর অগ্রযাত্রা প্রকম্পিত করল ভারতবর্ষকে। পুরে ছারখার হয়ে যাচ্ছিল সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। মঙ্গলদের পেছনে কেবলই ছিল ধ্বংস আর লাশের স্তূপ। প্রাণ ভয়ে পালাচ্ছিল হাজার হাজার মানুষ। দিল্লিই ছিল তাদের শেষ নিরাপদ আশ্রয়স্থল। দিল্লির ফটকগুলো বন্ধ করে দেওয়া হলো। শুরু হলো এক দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অপেক্ষার পালা। সুলতান আলাউদ্দিন খিলজি নিজেও রণশয্যা গ্রহণ করলেন। তিনি জানতেন এবার লড়াইটা হবে আরও কঠিন। তার পাশে ছিলেন জাফর খানের মতো অকুতোভয় সেনাপতিরা, যাদের বীরত্ব মঙ্গলদের মনেও ত্রাসের সৃষ্টি করত। বর্মধারী হাতির সারি প্রস্তুত ছিল। দিল্লির এই হাতিদের সামনে দাঁড়ানোর সাহস ছিল খুব কম যোদ্ধারই। আবারও বেজে উঠল সেই গম্ভীর যুদ্ধঢাকো। কিলির বিস্তৃত সমতলে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের রক্ত চাইল। ঝড়ের আগের সেই অস্বস্তিকর নীরবতায় ঢাকা পড়েছিল কিলির ময়দান। শুরু হতে যাচ্ছিল এক মহাকাব্যিক সংঘাত। কিলির যুদ্ধ দিল্লির ভাগ্য এবং সুলতানি ঐতিহ্যের এক চরম পরীক্ষা। ইতিহাসের এক অন্যতম রক্তক্ষয়ী সংঘাতের শুরু এখানেই। সেনাপতি জাফর খান তার বাহিনী নিয়ে বিদ্যুতের বেগে ঝাঁপিয়ে পড়লেন মঙ্গলদের ওপর। তার সেই আক্রমণ ছিল এক অপ্রতিরোধ্য ঝড়ের মতো। কিন্তু মঙ্গলরা ছিল কৌশলী। তারা পশ্চাদপসরণের ভান করে দিল্লির বাহিনীকে প্রলুব্ধ করতে লাগল এক মরণ ফাঁদে। জাফর খান থামলেন না। শত্রুকে ধাওয়া করতে করতে তিনি তার মূল বাহিনী থেকে অনেকটা দূরে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। চারদিক থেকে তাকে ঘিরে ফেলল মঙ্গল অশ্বারোহীরা। বীর জাফর খান বুঝতে পারলেন এবার আর ফেরার কোনো পথ নেই। আকাশ কালো করে ধেয়ে এলো মঙ্গল তীর। প্রতিটি তীর ছিল বিষাক্ত আর লক্ষ্য ছিল অব্যর্থ। শুরু হলো শেষ লড়াই। ঠিক তখনই সুলতানি বাহিনীর যুদ্ধহাতিরা গর্জন করে এগিয়ে এলো। তাদের সেই প্রবল চার্জ কাঁপিয়ে দিল যুদ্ধক্ষেত্রকে। ধুলো, চিৎকার আর তলোয়ারের ঝনঝনানি। কিলির ময়দান তখন এক নরকে পরিণত হয়েছে। দিল্লি লড়ছে তার অস্তিত্বের জন্য। বিজয় এলো ঠিকই, কিন্তু সেই বিজয় জাফর খানের জীবনের মূল্যে। দিল্লির আকাশ তখন জাফর খানের রক্তে আর বীরত্বে রাঙা। সুলতান আলাউদ্দিন বিজয়ী হলেন, কিন্তু তার মুখে ছিল ক্লান্তির ছাপ। তিনি বুঝলেন বীরত্বই যথেষ্ট নয়, প্রয়োজন আরও বড় পরিবর্তনের। বিশাল সেনাবাহিনী টিকিয়ে রাখার জন্য সুলতান কেবল যুদ্ধের মাঠ নয়, বরং দিল্লির বাজারকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। শুরু হল দিল্লির শস্যবাজারে কড়া নজরদারি। প্রতিটি দানা মাপা হতো অত্যন্ত সূক্ষ্মভাবে। ওজনে কম দেওয়া বা জালিয়াতির কোনো সুযোগ সুলতান রাখেননি। বাজারে টাঙিয়ে দেওয়া হল নির্দিষ্ট মূল্য তালিকা। সুলতান কর্তৃক নির্ধারিত দামের বাইরে কেউ পণ্য বিক্রি করতে পারত না। বাজার পরিদর্শকদের কঠোর দৃষ্টি ছিল প্রতিটি লেনদেনের ওপর। দুর্নীতির শাস্তি ছিল অত্যন্ত ভয়াবহ। গুদাম ঘরে স্তূপ করা হল গমের বস্তা। আপৎকালীন সময়ের জন্য খাদ্য মজুত রাখা সুলতানের রণকৌশলের অংশ ছিল। সাধারণ সৈনিকরা এখন স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় রসদ কিনতে পারত। সুলতান তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করেছিলেন। কেবল মানুষ নয়, যুদ্ধঘোড়াদের জন্য খাদ্য মজুত করা হল বিপুল পরিমাণে।
রসদই ছিল যুদ্ধের প্রধান ভিত্তি। ব্যবসায়ীদের ওপর ছিল সুলতানের গুপ্তচরদের সতর্ক নজর। মজুদদারি বা অতি মুনাফার চেষ্টা অঙ্কুরেই বিনাশ করা হতো। গ্রাম থেকে গ্রামান্তর থেকে রসদবাহী কাফেলা ধাবিত হতো দিল্লির দিকে। রাজকোষ আর শস্য ভাণ্ডার হয়ে উঠল দিল্লির প্রাণশক্তি। সুলতান বুঝেছিলেন, সেনাবাহিনী তখনই টিকে থাকে যখন তার রসদ থাকে অটুট। দিল্লি এখন মঙ্গলদের দীর্ঘ অবরোধ সইবার জন্য প্রস্তুত। 1303 খ্রিস্টাব্দ দিল্লির ইতিহাসে এক চরম বিপর্যয়ের কাল। তারাঘায়ের বিশাল মঙ্গল বাহিনী এখন রাজধানীর উপকণ্ঠে। বিশাল সেই মঙ্গল বাহিনী দিল্লিকে চারদিক থেকে ঘিরে ফেলল। তাদের পদধ্বনি প্রকম্পিত করল রাজধানীর প্রতিটি ইট আর পাথর। দিল্লির আকাশ বাতাস প্রকম্পিত হল সাধারণ মানুষের আর্তচিৎকারে। এক অজানা আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল প্রতিটি পরিবার। ব্যস্ত বাজারগুলো মুহূর্তেই জনশূন্য হয়ে গেল। বন্ধ দরজার পেছনে প্রতিটি মানুষ কেবলই মৃত্যুর প্রহর গুনছিল। নগর প্রাচীরের প্রহরীরা ছিল সদা জাগ্রত। মশাল হাতে তারা অপেক্ষা করছিল এক দীর্ঘ এবং অনিশ্চিত রাতের। দিল্লিকে ঘিরে জ্বলে উঠল হাজার হাজার মঙ্গল শিবির। সেই আগুনের শিখা দিল্লিকে মনে করিয়ে দিচ্ছিল তার আসন্ন বিপদের কথা। প্রাসাদের ভেতরে তখন গভীর উদ্বেগ। অপ্রস্তুত অবস্থায় সুলতান এবং তার আমিররা খুঁজছিলেন বাঁচার এক শেষ পথ। ক্ষুধা আর ভয়ের ছাপ ছিল প্রতিটি মানুষের মুখে। দিল্লি তখন কেবল একটি শহর নয়, বরং একটি বন্দিশালা। সুলতান আলাউদ্দিন খিলজি নিজেও ছিলেন চিন্তাক্রান্ত, কিন্তু তার সেই চিন্তার আড়ালে গড়ে উঠছিল এক নতুন প্রতিরোধের পরিকল্পনা। ভোরের সেই ভারী নীরবতা যেন এক ঝড়ের পূর্বাভাস। দিল্লি আজ অবরুদ্ধ। শুরু হতে যাচ্ছে ইতিহাসের এক চরম যুদ্ধ। অবরোধের সেই দুঃসহ দিনগুলো সুলতানকে শিখিয়েছিল এক নতুন প্রতিরক্ষা কৌশলের প্রয়োজনীয়তা। জন্ম নিল সিরি, এক দুর্ভেদ্য প্রতিরোধের শহর। হাজার হাজার শ্রমিক দিনরাত এক করে ইট আর পাথর বহন করছিল। দিল্লির প্রতিটি নাগরিক তখন এক একজন যোদ্ধা। শহরের সেই বিশাল প্রাচীরগুলো দ্রুত উঁচুতে উঠতে লাগল। মাটির নিচে গভীর পরিখা খনন করা হল মঙ্গল অশ্বারোহীদের রুখতে। সামরিক প্রকৌশলীদের সূক্ষ্ম নকশা আর নিখুঁত পরিকল্পনা সিরিকে করে তুলল ভারতবর্ষের অন্যতম শক্তিশালী একটি নগরী। সুলতান আলাউদ্দিন খিলজি নিজেও প্রতিটি কাজের তদারকি করছিলেন। তিনি জানতেন, এই দেয়ালই হবে দিল্লির শেষ রক্ষা কবচ। দুর্গফটকে লাগানো হল শক্ত লোহার বন্ধনী। প্রতিটি প্রবেশপথ হয়ে উঠল এক একটি অপ্রতিরোধ্য বাধা। প্রাচীরের ওপর মোতায়েন করা হল দিল্লির সেরা তীরন্দাজদের। ওপর থেকে শল্যবৃষ্টির প্রস্তুতি ছিল সম্পূর্ণ। দিল্লির এই নতুন শক্তি দেখে মঙ্গলরা বুঝতে পারল, এবার তারা পরাজিত। হতাশ হয়ে তারা ধীরে ধীরে প্রত্যাহার করতে শুরু করল। শহরে ফিরে এলো দীর্ঘদিনের হারানো স্বস্তি। শিশুরা আবারও রাস্তায় নির্ভয়ে খেলতে শুরু করল। সিরি হয়ে উঠল এক নতুন আশার নাম। সিরির প্রাচীরের ওপর উদীয়মান সেই সূর্য ছিল এক নতুন যুগের সূচনা। দিল্লি আবারও শ্বাস নিতে শুরু করল। 1305 খ্রিস্টাব্দ উত্তর ভারতের সমতলে আবারও ঘনীভূত হল যুদ্ধের কালো মেঘ। মঙ্গলরা আবারও ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। মঙ্গল বাহিনীর সেই উদ্ধত অগ্রযাত্রা এবার আর দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারল না। অমরোহার কুয়াশাচ্ছন্ন প্রান্তরে তাদের গতিরোধ করল দিল্লির সেনাবাহিনী। সুলতানি সেনাপতিরা ছিলেন সংকল্পবদ্ধ। দিল্লির সেনাবাহিনী এক বিশাল এবং সুশৃঙ্খল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল শত্রুর সামনে। অমরোহার সেই কুয়াশা ঢাকা প্রভাত সাক্ষী হতে যাচ্ছিল এক অভাবনীয় সংঘাতের। শুরু হল এক প্রবল এবং রক্তক্ষয়ী লড়াই। অশ্বারোহীদের সেই বিদ্যুৎ গতির চার্জ মঙ্গলব্যূহকে তছনছ করে দিল। দিল্লির বীরত্বে প্রকম্পিত হল সমতল। হাতিদের সেই প্রবল ধাক্কা মঙ্গলদের মনে ত্রাসের সঞ্চার করল। তারা বুঝতে পারল, দিল্লির প্রতিরোধ
এখন আর আগের মতো দুর্বল নয়। ভেঙে পড়ল মঙ্গলদের দর্প। অমরোহার ময়দানে শুরু হল তাদের বিপর্যয়। দিল্লি আজ রক্ষাকর্তার ভূমিকায়। যুদ্ধ শেষের সেই ধুলোমাখা সমতলে উড়ছিল দিল্লির বিজয় নিশান। এটি ছিল এক মোড় ঘোরানো বিজয়। সুলতান আলাউদ্দিনের সামনে নিয়ে আসা হল শত্রুদের ছিন্ন ভিন্ন পতাকা। অমরোহার বিজয় দিল্লির ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। অমরোহর সেই জয় ছিল কেবল এক যুদ্ধ জয় নয়, এটি ছিল মঙ্গল ঝড়ের বিরুদ্ধে দিল্লির এক চূড়ান্ত বার্তা। 1306 খ্রিস্টাব্দ। মঙ্গলদের বারংবার আক্রমণ ঠেকিয়ে দিল্লি এখন প্রস্তুত এক নতুন অভিযানের জন্য। এবার কেবল প্রতিরোধ নয়, নিয়ন্ত্রণের পালা। সীমান্তের দিকে শুরু হল দিল্লির পাল্টা অভিযান। হাজার হাজার সৈন্য ধাবিত হল উত্তর পশ্চিমের সেই বিপদসংকুল গিরিপথগুলোর দিকে। পাহাড়ি গিরিপথে বাড়ানো হল সশস্ত্র টহল। প্রতিটি পাহাড়ের আড়ালে এখন দিল্লির অতন্দ্র প্রহরীরা সতর্ক। সিন্ধু নদের তীরের গ্যারিসনগুলো হয়ে উঠল এক একটি দুর্ভেদ্য দুর্গ। রসদ আর অস্ত্র পৌঁছে দেওয়া হল সীমান্তের প্রতিটি কোণায়। পাহাড়চূড়ায় মোতায়েন গোয়েন্দারা নজর রাখছিল মঙ্গলদের প্রতিটি নড়াচড়ার ওপর। কোনো কিছুই এখন আর দিল্লির দৃষ্টির বাইরে নয়। শীতের সেই কঠিন শিবিরগুলোতেও জ্বলছিল আগুনের কুণ্ডলী। দিল্লির যোদ্ধারা প্রস্তুত ছিল যে কোনো ত্যাগের জন্য। মঙ্গল ঘাঁটিগুলো একের পর এক দখল করা শুরু হল। উত্তর পশ্চিম দিগন্তে সগৌরবে উঠতে লাগল দিল্লির বিজয় নিশান। সীমান্ত দুর্গগুলো পুনরায় গড়ে তোলা হল আরও শক্ত করে। দিল্লির প্রতিরক্ষা এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সুলতান আলাউদ্দিন খিলজি এখন নিশ্চিন্ত। তিনি জানতেন ভারত এখন নিরাপদ। মঙ্গলদের সেই দুঃস্বপ্ন এখন ইতিহাসের পাতায়। প্রতিরক্ষা থেকে নিয়ন্ত্রণ। দিল্লির এই নতুন শক্তি বদলে দিল উপমহাদেশের মানচিত্র। মঙ্গল ঝড় আজ স্তিমিত। মঙ্গলদের ভয় কেটে যেতেই দিল্লি আবারও প্রাণ ফিরে পেল। ব্যস্ত বাজারে ফিরে এলো কর্মচাঞ্চল্য। পণ্ডিতরা আবারও নিবিষ্ট মনে লিখতে শুরু করলেন ইতিহাসের নতুন সব অধ্যায়। জ্ঞান চর্চার সুবর্ণ সময় ফিরে এলো। কারিগরদের সূক্ষ্ম হাতের কাজ ফুটিয়ে তুলছিল এক উন্নত সংস্কৃতির প্রতিচ্ছবি। শিল্পের জৌলুস ছড়িয়ে পড়ল সর্বত্র। দূরদেশী বণিকদের কাফেলা আবারও আসতে শুরু করল দিল্লিতে। বাণিজ্যের পথ এখন নিরাপদ। শান্তিতে চাষাবাদ শুরু হল উর্বর মাঠগুলোতে। দিল্লি সালতানাতের শস্যভাণ্ডার এখন আবারও ভরপুর। মসজিদ আর প্রাসাদের মিনারগুলো সগৌরবে দাঁড়িয়েছিল এক শক্তিশালী সাম্রাজ্যের প্রতীক হয়ে। রাজকীয় হাতির সেই শান্ত শোভাযাত্রা দিল্লির ঐশ্বর্য আর প্রতিপত্তি জানান দিচ্ছিল বিশ্বের কাছে। সুরক্ষিত নগরীর রাজপথগুলোতে শিশুরা নির্ভয়ে খেলছিল। সাধারণ মানুষের মনে ছিল শান্তি। সুলতান আলাউদ্দিন দূর থেকে দেখছিলেন তার এই তিলে তিলে গড়া নিরাপদ সাম্রাজ্যকে। কিন্তু এই নিরাপত্তার মূল্য ছিল বিশাল। দিল্লির প্রতিটি ইটের পেছনে ছিল সুলতানের কঠোর নিয়ন্ত্রণ। তিনি ছিলেন দিল্লির রক্ষক, কিন্তু একই সাথে ছিলেন অত্যন্ত কঠোর এক শাসক। কর আদায়কারীদের উপস্থিতি প্রতিটি ঘরেই ত্রাসের সৃষ্টি করত। কৃষকদের উপর ছিল কড়া নির্দেশ। উৎপাদিত শস্যের একটি বড় অংশ জমা দিতে হতো রাজকোষে। কোনো অজুহাত সুলতান গ্রহণ করতেন না। অভিজাত আমিরদের ওপর ছিল সুলতানের ব্যক্তিগত গুপ্তচরদের সজাগ দৃষ্টি। দিল্লির দেয়ালগুলোরও যেন কান ছিল। বিলাসী দরবার আর উৎসবের দিন ফুরিয়ে এলো। আমিরদের পারস্পরিক মেলামেশা আর জমায়েত নিষিদ্ধ করা হলো। মদ আর নেশা জাতীয় দ্রব্য দিল্লির রাজপথে ঢেলে দেওয়া হলো। সুলতান চাইলেন এক সুশৃঙ্খল এবং নীতিবান সমাজ। প্রতিটি রাজকীয় ফরমান ছিল অমোঘ। সুলতানের নির্দেশ অমান্য করার অর্থ ছিল নিশ্চিত এবং নির্মম শাস্তি। ভীত আমিররা নিজেদের মধ্যেও কথা বলতে ভয় পেতেন। সুলতানের সেই লৌহ কঠিন শাসন দিল্লিকে স্তব্ধ করে দিয়েছিল। সৈন্যদলে বজায় রাখা হল চরম শৃঙ্খলা। নিয়মের বাইরে গেলেই নেমে আসত সুলতানের নির্মম খড়গ। নিঃসঙ্গ সুলতান তার সিংহাসন থেকে নিয়ন্ত্রণ করতেন এক বিশাল সাম্রাজ্য।
তার কাছে রাষ্ট্রের নিরাপত্তা ছিল সবকিছুর ঊর্ধ্বে। ইতিহাস তাকে মনে রাখবে। তিনি ছিলেন ভারতের রক্ষাকারী, কিন্তু এক নির্মম এবং অনমনীয় শাসক। মশাল আজ ধীরে নিভে আসছে। ইতিহাসের পাতায় আলাউদ্দিনের সবচেয়ে বড় কৃতিত্ব মঙ্গোলদের সেই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে চিরতরে থামিয়ে দেওয়া। দিল্লি সালতানাত এখন এক স্থিতিশীল শক্তি। উত্তর পশ্চিম সীমান্তে থেমে গেল মঙ্গোলদের সেই রক্তক্ষয়ী অভিযান। ভারতের মানচিত্র এখন সুরক্ষিত। ইতিহাস লেখকদের লেখনীতে উঠে এলো সেই বীরত্বের কথা। প্রতিটি শব্দে ফুটে উঠল এক শক্তিশালী প্রতিরোধের কাহিনী। উত্তর ভারতের নগর জীবন আবারও সমৃদ্ধ হয়ে উঠল। বাণিজ্যের পথ নিরাপদ হওয়ায় দিল্লির বাজারে ফিরে এলো প্রাণের স্পন্দন। একদিকে যখন পৃথিবী জুড়ে শহরগুলো ধ্বংস হচ্ছিল, দিল্লি তখন টিকে ছিল এক সুরক্ষিত সভ্যতার মূর্ত প্রতীক হয়ে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস এক অনন্য অনুপ্রেরণা। বই আর কালিতে সংরক্ষিত হল সেই গৌরবোজ্জ্বল সময়। সীমান্তের ওপর দিয়ে উড়ে চলা সেই ঈগলের মতো দিল্লি আজ মুক্ত। স্বাধীনতার স্বাদ ছড়িয়ে পড়ল হিমালয় থেকে বিন্ধ্যাঞ্চল পর্যন্ত। যুদ্ধের অস্ত্রগুলো আজ শান্ত। ইতিহাসের মোড় এখানেই ঘুরে গিয়েছিল। দিল্লি আজ এক অপরাজেয় শক্তি। সূর্যে আলোকিত এই শহরই সাক্ষী দেয়, আলাউদ্দিন খিলজি কেবল একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের এক অতন্দ্র প্রহরী। আজকের এই ভারত হয়তো অন্যরকম হতো যদি সেদিন খিলজির তলোয়ার না গর্জে উঠত। ইতিহাসের চাকা বদলে গিয়েছিল এখানেই। কল্পনা করুন এক বিকল্প ইতিহাস। যদি দিল্লি ওই দিন হার মানত, তবে হয়তো গোটা শহরটি আজ দাউ দাউ করে জ্বলত। দিল্লি পরিণত হতো ধ্বংসস্তূপে। ভাঙা ফটক দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ত মঙ্গল অশ্বারোহীরা। তাদের তলোয়ারে রচিত হতো এক বিভীষিকাময় রক্তগঙ্গা। জনশূন্য বাজারগুলোতে পড়ে থাকত কেবল ছাই আর ধোঁয়া। দিল্লির হাজার বছরের ঐতিহ্য আর অমূল্য সব পুঁথি মিশে যেত মাটিতে। প্রাণ ভয়ে দক্ষিণমুখী হতো শরণার্থীদের অন্তহীন সারি। ভারতবর্ষের মানচিত্র থেকে হয়তো মুছে যেত একটি আস্ত সভ্যতা। কাল্পনিক সেই মানচিত্রে মঙ্গোলদের অন্ধকার গ্রাস করত গোটা উপমহাদেশকে। ভারতের ইতিহাস হয়তো চিরতরে বদলে যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আলাউদ্দিনের সেই দুর্ভেদ্য প্রাচীর আর দিল্লির অটুট পতাকা আমাদের এই বিপর্যয় থেকে রক্ষা করেছিল। দুর্গচূড়ায় দিল্লির অতন্দ্র প্রহরীরা তখনও জয়গান গাইছিল। তাদের বীরত্বেই টিকেছিল ভারতবর্ষের স্বাধীনতা। সংরক্ষিত রাজ আর্কাইভগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় সেই অজেয় প্রতিরোধের কথা। আমাদের ইতিহাস আজ সংরক্ষিত। ব্যর্থতা ছিল কেবল একটি সম্ভাবনা, কিন্তু সুলতানের রণকৌশল সেই সম্ভাবনাকে চিরতরে মুছে দিয়েছিল। ঝড়ের শেষে আলো ফুটে উঠল। আজকের এই শান্ত আকাশ হয়তো আমাদের প্রাপ্তি হতো না যদি তিনি ব্যর্থ হতেন। সেই প্রশ্নই আজ ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। ভোরের আলোয় দিল্লি দুর্গ আজও সাক্ষী দিচ্ছে সেই উত্তাল সময়ের। মঙ্গল ঝড়ের সেই স্মৃতি আজ কেবল ইতিহাসের অংশ। অশ্বশালায় আজ কেবল নিস্তব্ধতা। যুদ্ধের সেই উন্মাদনা আর ঘোড়ার খুরের আওয়াজ এখন অনেক দূরে। ইতিহাসের সেই রক্তে ভেজা পাণ্ডুলিপি আজ বন্ধ হতে চলেছে, কিন্তু এর প্রতিটি অক্ষর আমাদের এক অজেয় প্রতিরোধের কথা বলে। আলাউদ্দিন খিলজি, তিনি হয়তো কোনো ত্রুটিহীন নায়ক ছিলেন না, তার শাসন ছিল কঠোর এবং বিতর্কিত, কিন্তু মঙ্গোলদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে তার রণকৌশল এবং দূরদর্শিতা ছিল অবিস্মরণীয়। সীমান্তের সেই দুর্গগুলো আজও দিল্লির দৃঢ় সংকল্পের কথা মনে করিয়ে দেয়। ভারত তার রক্ষককে চিনেছিল সঠিক সময়ে। জয় আর ত্যাগের এক বিশাল মিশেল ছিল তার প্রতিটি পদক্ষেপ। খিলজির তলোয়ার না থাকলে ভারতের ইতিহাস হয়তো আজ অন্যরকম হতো। গম্ভীর এই ইতিহাসের সাক্ষী হয়ে আমরা বিদায় নিচ্ছি আজ। আলাউদ্দিন খিলজি, মঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষাকারী। ইতিহাসের ধুলোমাখা পাতায় তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে।
এক অকুতভয় সুলতানের মহাকাব্য। ইতিহাস বয়ে চলে তার নিজস্ব গতিতে, রেখে যায় কেবল আগামীর জন্য কিছু অমর পদচিহ্ন। বিদায়।